রাজশাহীর বুকে বউয়ের দেখা পেয়েছে তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই, প্রথম দিকে বউয়ের দেখা পেয়েও তাকে না চিনে যে ভুলগুলো করেছে তার সংশোধন করতে হবে। এখন বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময় প্রয়োজন তুচ্ছের। তাই তো রাজশাহীতে ভাড়া বাসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজ বাপ চাচাদের উপর চাপিয়ে দিয়েছে কিছুদিনের জন্য। তারপর এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে। তার মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকা যাবে। রাজশাহীতে ইতিমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে সূর্য। পিঠার বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা, তবে 2-3 ঘরের পরে। পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয়, তাকে তখন দেখা যাবে দলবল নিয়ে তাকে এ বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, শ্বশুরবাড়ির সাথে তো একদমই নয়। তাই একটু দূরে দূরেই বাসাটা রেখেছে সে। আজ সন্ধ্যার দিকে তুর্য উঠেছে সে বাসায়। যদিও ব্যাচেলার মানুষ থাকবে, তত কিছু গোছানোর নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচার দিতে যে ছেলেপেলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাদ বাকি গোছানোর জন্য তো আরও আছে। তুর্য আর ওই গোছগাছের দিকে মনোযোগ না দিয়ে বিশাল আকারে 3টা প্যাকেট নিয়ে বসলো মেঝেতে। আরও কপাল কুচকালো। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনল না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জনবল দ্বারা এই বড় বড় প্যাকেটগুলো আনলো। কী আছে প্যাকেটের মধ্যে? আরও সে সন্দেহ হৃদয়ে জাগলো। সন্ধিয়ান কণ্ঠে সে শুধালো, এর ভিতরে কী আছে স্যার? তুর্য আরুষের কথা শুনে যেন শুনল না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুলল বড় প্যাকেটটা। সাথেই প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এলো এক নারীর চিত্র। আরুষ ভুরু কুঁচকে এলো। এ কার ছবি? এছাড়া ছবি দেখে তো বেশ পুরনো দিনের কোনো নারীর চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো, আজকাল যুগের ন্যায় রঙিন এবং নিখুঁত নয়। আগের দিনে চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নের ন্যায় আঁকা এই চিত্রকর্ম। আরুষ ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। কৌতূহলের কণ্ঠে জিজ্ঞাসা করলো, এ কার ছবি? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটা দেওয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্বনারী ঘসিটি বেগমের চিত্র এটা। আরুষ অবাক হতে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ বার্তা সব কিছুর সাথে সে বেশ পরিচিত। এ বান্দার দ্বারা যে সব কিছু সম্ভব তা জানি। যেখানে এই সামান্য ঘসিটি বেগমের চিত্রকর্ম আর কি। ঘসিটি বেগমের ছবিটা দেওয়ালে টাঙিয়ে পরে আরেকটা প্যাকেট খুলল। এবার প্যাকেট থেকে একজন পুরুষ চিত্রকর্মে বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না ক্রমে। আগে ঘসিটি বেগমের চিত্রের ন্যায় আঁকা। আর আবারও কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, এটা কার ছবি? এবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে। 2 হাতে চিত্র আরুষের সামনে ধরলো। তারপর বলল, তোর তো একে চেনার কথা আরুষ, ভালো করে দেখ, চোখ নাক মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবি ঠিক চিনে যাবে। আরুষ বিশ্বাস করলো তুর্যের কথা। বড় বড় চোখ করে তাকালো ছবিটির পানে। নিশ্চয়ই এ ব্যক্তি ইতিহাসখ্যাত কোনো পুরুষ মানুষ হবে যাকে আরুষ চেনার কথা। ইতিহাসক্ষেত্রে ব্যক্তিদের ছাড়া আর তেমন কারো চিত্রকর্ম তৈরি করা হতো না তৎকালীন সময়ে। আরও সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ছবিটি থাকা পুরুষ। বেশ কিছুক্ষণ নানাভাবে সে চেষ্টা চালালো লোকটার চেনার, কিন্তু ফলাফল শূন্য। আর সে মাথা চুলকে বলল, কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথে নাক মুখ কুচকে ফেললো তুর্য। নাক ছিটকে বলল, ছি আরুষ, তোকে নিয়ে তো আমার এবার লজ্জার শেষ নেই। তুই কিনা নিজের পূর্বপুরুষদের চিনতে পারছিস না? কেমন ছেলে তুই! আরও অবাক হলো, সাথে সাথে কিছুটা লজ্জাও পেয়ে গেল। এই পুরুষ কিনা তার পূর্বপুরুষকে চেনে, অথচ সে চিনে না। আর সে মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজের বংশের পুরুষদের চেনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চেনে। এর থেকে লজ্জার আর কী হতে পারে? তবুও আপাতত আরও লজ্জায় গিলে খেলো। তার এই পূর্বপুরুষকে অবশ্যই চিনতে হবে তাকে, নয়তো পরবর্তীতে আবার কেউ হুট করে এসে সেই ছবি দেখে তাকে জিজ্ঞাসা করলে লজ্জায় পড়বে। আরও জিভা দিয়ে নিজের ওষ্ঠ ভেজালো। জানার আগ্রহ নিয়ে তুর্যকে শুধালো, এর নাম কি স্যার? এ আমার কোন পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহা বিরক্ত হলো। আরুষের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেওয়ালে লাগাতে লাগাতে হলো। কপাল কুচকে জবাব দিল, এটা মির্জাফর, তোর কলিজার বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ, নিজের উপর নিজে বিরক্ত হলো। এ তো জানা কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দিবে না, কিন্তু তুর্যের চরিত্রের সম্পর্কে জানার পরও এ কথা তার মাথায় এলো কেন? দূর,
আর কিছুই জিজ্ঞাসা করবে না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথা। আরুষের ভাবনার মধ্যে 3য় নম্বর প্যাকেটটা খুলল তুর্য। এর ভেতর থেকে বেরিয়ে এলো এক পুরুষের ছবি। তবে এই পুরুষ আগেরগুলোর মতো পুরনো নয়। যদি এটা কোনো অংশে চিত্রকর্ম বলে মনে হয় না, এটা ক্যামেরাবন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরও জিজ্ঞাসা করবে না ভেবে কৌতূহল হয়ে পড়লো। কোনো কিছু না ভেবে জিজ্ঞাসা করলো, এটা কার ছবি? তুর্য দেওয়ালে ছবি লাগালো, ছবির পানে দৃষ্টি রেখে বলল, হবে কোনো এক রাজাকার। আমার রাজাকার শ্বশুরটার ছবি সংগ্রহ করতে পারিনি, তাই আপাতত অন্য এক রাজাকারের ছবি টাঙিয়ে এনেছি। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে ব্যাটার স্থানে শ্বশুরের ছবিটা নিশ্চয় লাগিয়ে দেব, নিশ্চিত থাক। আরও স্পষ্ট করে একটা নিঃশ্বাস ছাড়লো। সে জানতো এমন কিছু তুর্যের মুখ থেকে বের হবে। তারপরে কেন জিজ্ঞাসা করে নিজের কান নষ্ট করলে কে জানে। আরও মাঝে মাঝে ভেবে পায় না সৃষ্টিকর্তায় তুর্য নামক প্রাণীকে কী দ্বারা সৃষ্টি করেছে। এর আগা গোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা, এর কার্যক্রম দ্বারা ভরপূর্ণ। তুর্য ছবিগুলি দেওয়ালে টাঙিয়ে হুট করে টান করে শুয়ে পড়লো ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করে আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতে বলল, আমার নতুন ঘর, নতুন সংসার, বউ এনে তো অন্ততপক্ষে একটাবার দেখানোর প্রয়োজন, তাই না আরুষ? আরুষ সাথে সাথে তাল মেলালো তুর্যের কথায়। তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, জি স্যার, ম্যামকে ছাড়া আপনার ঘর একদম অসম্পূর্ণ। কিন্তু আরুষের কথা শুনে চোখ জোড়া চকচক করে উঠল তুর্য। আনন্দের সহিত সে বলল, তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ভরকালো, আমতা করে বলল, কীভাবে আনবো? তুর্য ছোটো ছোটো চোখ করে আরুষের পানে তাকালো, থমথমে কণ্ঠে বলল, তা আমি কি জানি? তুই যখন বললি আনার প্রয়োজন, তখন তুই নিয়ে আসবি। কীভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুলি করে ঠাস করে উপরে পাঠিয়ে দেব। কথাটি বলে তুর্য উঠে দাঁড়ালো। আরুষ আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান করলো। আরুষ বেচারা আগেই সরে বসে বলল ঠাস করে, কি বিপদে পড়লো সে? কে বলেছিল তাকে তুর্যের হ্যাঁতে হ্যাঁ মিলাতে? আজ তুর্যের কথা যদি সে তাল না মিলাতো, তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। এখন সে কীভাবে পিঠাকে নিজেদের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দরজাল বউকে কীভাবে বাগে আনবে? এমনিতে মেয়ের যা তেজ। সুদীর্ঘ একটা রাতে সমাপ্তি ঘটিয়ে দেখা মিলছে। সকাল ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটু। গতকাল সারা রাত শুধু একটাই চিন্তায় কেটেছে যে পিঠাকে এ বাসায় কীভাবে আনবে। আর যদি না আনতে পারে, তাহলে তুর্য যদি সত্যি সত্যি ঠুস করে গুলি করে ঠাস করে উপরে তুলে দেয়, তখন কি হবে? তুর্য নামক ওই প্রাণীর না আছে মুখের কোনো বিশ্বাস, না আছে হাতের উপর কোনো বিশ্বাস। চিন্তায় আরুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। তাই তো সে সকাল সকাল নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখে রাস্তার কাছে। এই পথ দিয়ে তো পৃথা কলেজে যাবে। যদিও সে জানে পৃথা কলেজ যেতে এখনও অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতে চাইছে না। সে যে সময় গেটে দাঁড়াবে তার আগেই পৃথা চলে যায়, তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরের পোশাক, থ্রি-কোয়ার্টার প্যান্ট, টি শার্ট জড়িয়ে উস্কো খুস্কো চলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথাদের বাসার দিকে উঁকি দিচ্ছে, আবার একটু পর পর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আরুষকে এভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো বাড়ির দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান 2 চাওয়ালের সাহায্যে পান চিবোতে আরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কেডা? আর আমতা করে জবাব দিল, জি নতুন এসেছি। ও, এইটুকু বলে আর দারোয়ান বললো না কিছু। যেভাবে এসেছিল সেইভাবে প্রস্থান করলো। আর আরও কিছুক্ষণ অতিবাহিত করলো পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে। ওই তো আসছে মেয়েটা, সাদা কলেজের ড্রেসে নিজেকে আবৃত করে মাথায় হিজাব পেঁচিয়ে। আরও সময় ব্যয় করলো না একটু। ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে। হাসি মুখে বললো, আসসালামু আলাইকুম ম্যাম। হঠাৎ রাস্তার পাশে কেউ পথ আটকাতে বিরক্ত হলো পিতা। কপাল কুচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটা চেলা না? আরুষ ভেবাচাকা খেয়ে কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। যেমন স্বামী তার তো তেমনই বউ হবে, এটা মোটেও বিস্ময়কর নয়। তাছাড়া পিতা ভুল তো কিছু বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত। রন্ধ্রে রন্ধ্রে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদে ইংল্যান্ডে ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজ ব্যতীত অন্য সব চিন্তাভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছে তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগে পিঠাকে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই দরজাল মেয়ে কি তার কথায় রাজি হবে? তুর্যের কথা শুনতেই তো সম্ভবত মুখের উপর নাকচ করে দিবে। আরুষ তবুও আশা ত্যাগ করলো না। কিছু ইতস্তত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম? আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পিতার।
তারা এখনো অপরিচিত একে অপরের, শুধুমাত্র এই মাঝে মাঝে কিছু দুর্ঘটনা আর ঝগড়ায় তাদের সাক্ষাৎকার। তাছাড়া ওই ব্রিটিশ লোকটা যে খুব ভালো নয়, তার উপর তাকে যে সহ্য করতে পারে না। যদি সহ্য করতে পারতো তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারতো? সেদিনের কথা স্মরণে আসতে মেজাজ বিক্রি গেল পিতার। হৃদয়ে জমে থাকা কোট ডালাপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে বলল, ওই ব্রিটিশ লোকের বাসায় আর আমি কখনোই যাব না। আরও যেন আগে থেকে জানতো পিতা এমন কিছু বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের স্বরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন, আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারা বাকি আছে নাকি? না মানে? আরুষকে আর বলতে না দিয়ে পিতা তার কথার মাঝে বলল, পাগলা কুকুরে কামিয়েছে আমাকে যে আমি নিজে যেচে ওই ব্রিটিশ লোকের গুহায় প্রবেশ করলো। আমার কলেজে যাচ্ছি আমি। কথাটা বলে পিতা সম্মুখে পানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটাবার পিতা এখান থেকে চলে গেলে তার নিঘাত উপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পিতার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে স্যার খুব অসুস্থ তো, তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছুই নয়। তুর্যের অসুস্থতার খবর শুনে পিতা থমকে গেল। যতই শত্রু হোক, ওই লোকটা অসুস্থ এই কথা শুনে নিশ্চয় চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পিতাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা দিয়ে ওষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকে চিনি না, তেমন কোনো আত্মীয় স্বজন নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ হোক না কেন, আমরা অল্প অল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলেছিলাম, আপনি যদি একটু আমাদের সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কী থেকে কী করব বুঝতে পারছিলাম না তো, তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা, মলিন কণ্ঠে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর করার কিছু নেই। এমনি স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কি না। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পিতা খারাপ লাগলো আরুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার মাথা থেকে পা পর্যন্ত অবলোকন মনে হলো ছেলেটা সত্যি বলছে। হয়তো তার স্যার অসুস্থ, পোশাক আশাক চোখ মুখ দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ। পিঠা আর না করতে পারলো না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ কিন্তু সে তো নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতো কেউ নেই শুনো, হাত পা গুটিয়ে কীভাবে বসে থাকবে পিতা? পিতা রাজি হলো আরুষের সাথে যেতে, ঝামেলাহীনভাবে চললো। চলুন দেখি কি হয়েছে আপনার স্যারের। আরুষ ভীষণ খুশি, যাক অবশেষে বুদ্ধিতে কাজ লেগে গেছে। পিতা রাজি হয়ে গেল, এর মানে এ যাত্রায় জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পিতাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে পড়লো তুর্যর কক্ষের দরজায়। আরুষ ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয় হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে সে, আর তার উপর খুশি হবে। তাই আরুষ তার ইতি উতি না দেখে পিতাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু একই তুর্য, বিছানা তো খালি। পিতা আর আরুষ দুজনে আশেপাশে খুঁজতে লাগলো তুর্যকে। ওয়াশরুম থেকে পানির শব্দে কর্ণে আঘাত হারলো তাদের। দুজনে নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটলো এরপর। ওয়াশরুমে বসে বেশ উচ্চস্বরে গান দিল তুর্য। নিজের বেসুরো কণ্ঠে গান গাইতে শুরু করলো। জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই রে, শান্তির বাবা তার মায়ের নিয়া বিলেতে পালাইছে আর আমার ঘর রাখি গেছে ঘসিটি বেগম, সাথে রাখিছে মীর জাফর। শ্বশুর বাড়িতে রাজাকার, শান্তির বাপ আমারে ধ্বংস করেছে রে। ও হেই, শান্তির বাপ আমারে ধ্বংস করছে। তুর্যের কণ্ঠে এমন অদ্ভুত মিলহীন বেসুরো গান শুনে মাথা ঘুরে উঠল পৃথার। মেয়েটার খুব করে মনে পড়ল প্রিয় কার্টুন ডোরিমনের কথা। আজ কেন মনে হচ্ছে ডোরিমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটা বাঁশ কণ্ঠ নিয়ে তুর্যের সামনে ভর করেছে। আর সে ঠিক ডোরিমনের কার্টুন জিয়ানের গান শোনার পর সবাই যেন জ্ঞান হারাতো, তেমনই জ্ঞান হারাবে ভাব। তবে শেষ পর্যন্ত পিতার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত খান থামানোর সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষভাগ থেকে। বা কি ঘূর্ণিঝড় নামক গানটাই নিয়ে শেষ হলো। তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো করে বুঝছে, তুর্য কোনো অসুস্থ নয়। এই ব্রিটিশের চেলা ছোট ব্রিটিশ তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যে বলে সুজুকা শুনিয়ে ডোরিমন ও অন্যদের নিয়ে আসতো তার গান শোনাতে, তেমনই এই চেলাটা তাই করছে। পিতা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গিলল, মিনমিন করে বলল, আমি তো অসুস্থই দেখে গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলো কীভাবে বুঝতে পারছি না। দুজনের কথাবার্তার মধ্যে ওয়াশরুম থেকে তুর্যের ফাটা কণ্ঠ আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে লাগলো।
আমার জোয়ান একটা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার সাথে আমার বাবাই বিয়ে দিয়েছে। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার সাথে আমার বাবাই বিয়ে দিয়েছে। গানটা গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে কোনো খেয়াল নেই। কোমর অবধি শুভ্র রঙা একটা তোয়ারখানা দ্বারা আবৃত করে নিচ কণ্ঠের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্নবক্ষে মুক্ত দানার মতো পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরে। তুর্য গান গাইতে গাইতে উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতে উঠল। তার মুরগির বাচ্চার মতো বউটা তার পানে তাকিয়েছে গোল গোল চোখ করে। তুর্য ভুরু কোঁচকালো। ওষ্ঠ পাখি বলল, কী গো মুরগির বাচ্চা, আগে তো আধারের স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিন দুপুরে আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছ। আর শুনল তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পিঠাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখন তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপর আবার চোটপাট চালাবে। রক্ষকণ্ঠ বলল, ম্যাডাম মির্জাফরের বংশধর, তুই কেন আগে বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাম যে আমার সব দেখে নিয়েছে, এর ড্রাইভার কে নেবে? আর একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, স্যার ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আরুষের কথা ধ্যান ভাঙল তুর্য। ধরপড়িয়ে উঠল সে। এর মানে পিঠা তার কল্পনা নয়, সত্যি মেয়েটা এসেছে আর এই অবস্থায় তার সামনে দাঁড়িয়েছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, চট জলদি বল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণে আবার ছেলেটা দুই হাত নিজের কোমরে জড়ানো তোয়ালটা আঁকড়ে ধরল। হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালটা ছিল, নয়তো আমার মান ইজ্জত। এতক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। পৃথা হতবাক, কী সব বলছে এই পুরুষ, মাথা টাথা কি সব গেছে? পিঠা অবাক করতে বলল, মান ইজ্জতের গলায় দড়ি দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পিঠার পানে, তারপর বলল, কেন ওদের মতো নির্লজ্জ মনে হয়? তুর্য কপাল টান করে তাকালো পিঠার পানে, অতঃপর বলল, কেন ওদের তোমার মানুষ হয় মনে হয় না? পিঠা আহাম্মক বলল, কী বলছে এই পুরুষ? মান ইজ্জত আবার মানুষ হলো কবে থেকে? মান ইজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ার কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মান ইজ্জত শুধুমাত্র মুখে মুখে শুনে এসেছে, কখনো এদের চোখে দেখার সৌভাগ্য হয়নি। আর এই পুরুষ কিনা মান ইজ্জত মানুষ? পিতা বোকা বোকা কণ্ঠে বলল, মান ইজ্জত মানুষ হলো কবে থেকে? তুমি নির্বিকার ভাবলেস ভাবে বললো, মানুষ এখনো হয়নি, তবে হবে। ভাবছি বউয়ের সাথে পরিকল্পনা করে বসবো খুব শিগগিরই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 টিয়া পাখির মতো ছাউপনার জন্ম দেব। তারপর সেই ছাউপনাদের মধ্যে বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইজ্জত। পিতা ভরকে গেল। ভরকানো কণ্ঠে বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কীভাবে হয়? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতো এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনে এত বোকা। তার এইটুকু কথার মানেও বুঝতে পারছে না। নিশ্চয় ওই রাজাকার শ্বশুর আলবদল আর আল সালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এভাবে ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসলে ফেলে ইংল্যান্ডের পাড়ি দিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলেপিঠে করে মানুষ করতো, তাহলে নিশ্চয় বউটা এতটা মাথা মোটার অধিকারী হতো না। তুর্য বিরক্ত কণ্ঠে বলল, আমি বলে কি ওরা হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চার হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবেসে বলি, বাচ্চা তো এরা সবাই মানুষের বাচ্চা। পিতা মাথা ঘুরল। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে এই ভদ্রলোকের যুক্তিতর্ক শুনে। এই পুরুষ এসব কি উদ্ভট কথা বলছে। প্রথমে বললো মান ইজ্জত মানুষ, তারপর কী সব মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা আর টিয়া পাখির বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথিবীর নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী, এই পুরুষ মানসিক রোগী কোনটা? পাবনা থেকে পালিয়ে রাজশাহীতে এসে উঠে নিতে আবার? আরুষ তুর্যের এই অসুস্থতার কথাই বলেছিল হয়তো। পিতা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে। চোখে পড়ল ছেলেটা কেমন কাছুমাছু ভঙ্গিতে দাঁড়িয়েছে। পিতার ভয় হলো, এই কোন ছাগল পাগলের কাছে এসে পড়ল সে। ছোটবেলা থেকে এমনিতে সে পাগল ভয় পায়। ছোটবেলায় একেবারে রাস্তার তাকে এক পাগলে ধাওয়া করেছিল, সেই থেকে পাগল ভয় পায়। এখানে তো পিতা একাই, আর আরুষ তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে, সেদিন তো সকলের সম্মুখে থাপ্পড় মারল, কি জোরে ব্যথায় দিয়েছিল। ব্যথায় তাৎক্ষণিক পরক্ষণে মনে ছিল দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্থ দৃষ্টি এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করে দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। পিতা এভাবে দৌড়ে দেখে হকচকালো তুর্য। সেও ছুটলো মেয়েটার পিছন পিছন, কিন্তু দরজার নিকট আসতে খোয়ালো
এলো সে অর্ধনগ্ন, দেহের উদ্যোগকে নিচু নেই, নিচেও শুধুমাত্র শুভ্র রঙের টাওয়াল জড়ানো। তুর্য নির্লজ্জ, ঠিক আছে, তাই বলে এতটা নির্লজ্জ নয় অর্ধ উলঙ্গ হয়ে শুধুমাত্র এই তোয়ালটা জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষের দরজার সামনে গিয়ে থেমে যায়। আরুষকে তাড়া দিয়ে বলল, আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ। পিতা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে, তবে সে এসে থামলো বিল্ডিংয়ের সম্মুখে। দৌড়ে এসে কিছুটা দূরে গিয়ে থমকালো, হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাসে নিয়ে ধাতস্থ করলো, অতঃপর আবার স্বাভাবিক গতিতে হাঁটা দিল। কিন্তু কিছু দূর যেতে পিতা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ একজন পুরুষালী কণ্ঠে। আবার ওই ব্রিটিশ লোকের পাগল আর তার চেলাটা না তো। মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল, তবে তাই বলে পিছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরও বেশি করে শোনা যাচ্ছে। পিতা আবারও দৌড়ে গিয়ে থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, আরুষ কিংবা তুর্যের কণ্ঠের ন্যায় মনে হচ্ছে না। পিতা দাঁড়ালো, পিছন ফিরে তাকাতে চোখ পড়লো অতি পরিচিত একটা মুখশ্রী। এ কি, এ তো পিতার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়স নিতান্ত অল্প বয়স্ক, সে তবুও স্যার তো তাদের পড়ায়। অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পিতা চলে যাচ্ছিল বেয়াদবের মতো। মনে মনে অনুতপ্ত হলো। মেয়েটা এতক্ষণ তার সম্মুখে এসে দাঁড়ালো। নাহিদ হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি, আপনাকে শুনছেন না? পিতা জীবন হারিয়ে ওষ্ঠ ভেজালো, আমতা আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর বিষয়টা নিয়ে তেমন কথা বাড়ালো না, স্বভাব সুলভ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমরা সবাই এখানেই স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম, তা কলেজে যাচ্ছে নাকি? পিতা নাড়ালো, মুখে জবাব দিল, হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন আমরা একসাথে যাই। পিতা বারণ করতে চেয়ে পারলো না, হাজারের শিক্ষক মানুষ তার মুখের উপর না কিভাবে বলবে। পিতা সাহেব জানালো নাহিদের কথায়, পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুর্য নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়াতে তার চোখে পড়লো অপ্রত্যাশিত দৃষ্ট। তার বউয়ের পাশে কিনা অন্য একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তোর বউ কি সুন্দর অবলীলভাবে হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্য চোখ দুটো জল জল করে উঠলো, চোয়াল শক্ত করে এলো মুহূর্তে, বক্ষপিঞ্জ জ্বলে উঠলো হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নিদৃষ্টি তাকালো পিঠার পানে, ভারী কণ্ঠ বলল, এই শিয়ালের বাচ্চা আবার কে? খোঁজ নে আরুষ। আরুষ তুর্যের আসার কিছুটা আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পিঠার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবে দেখে নিয়েছিল। আরুষ পিঠা আর নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখে বলল, খোঁজ নিতে হবে স্যার। ছেলেটা ম্যামদের কলেজের শিক্ষক নাহিদ ভুইয়া। প্রথম যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের ক্রোধ আরও যেন বাড়ল, কপালে রগগুলো ফুলে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছে? আরুষ তখনও তুর্যের ক্রোধিত মুখবাণে আমতা আমতা করে বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকা আহাম্মক। তোর এই ব্যাটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হয়? এই ব্যাটার সাথে কি আমার শ্বশুর বিয়ে দেওয়া যাবে? আর এই ব্যাটা কি আমার শাশুড়ির মতো অর্ধ বুড়ির পানে দুষ্টু মিষ্টি দিবে? উল্টে এমন হাবভাব থেকে মনে হচ্ছে এটা আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্টু মিষ্টি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আর কিছু বলার অবকাশ পেল না, তুর্য তো ভুল কিছু বলেনি। আর তাছাড়া নাহিদ এই ব্যাটার হাবভাব খুব একটা ভালো ঠেকেনি তার নিকট। কলেজের স্যারে থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয় যে ছাত্রী পিছনে পিছন দৌড়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোনো কলেজের শিক্ষক ছাত্রীর তার ডাকে সাড়া না দিলেও পিছনে পিছনে দৌড় শুরু করবে। নিশ্চয় এই নাহিদ শিয়াল, মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো, পিঠার কলেজ ছুটি হয়েছে মাত্র। পিঠা কলেজের সম্মুখে দাঁড়িয়ে আছে, তুর্য আর আরুষ অপেক্ষা করছে পিঠার জন্য। মেয়েটা গেট থেকে বেরিয়ে আসতে দেখেই গাড়িতে উঠে বসলো তুর্য। পিঠা তাদের গাড়ি কাছাকাছি আসতে একটু গলা বাড়িয়ে ছেলেটাকে বলল, গাড়িতে উঠে এসো। পিঠা আচমকা কারো এমন কথায় হকচকালো পিঠা, তবে পরক্ষণে পাশ ফিরে তুর্যকে দেখে ভুরু কুচকালো, সাথে কিছুটা ভয় পেল। এই পাগল আবার এখানে চলে এসেছে কেন? আগে তো তাকে একদম সহ্য করতে পারতো না, আর এখন পিছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে, কোথায় না কোথায় নিয়ে গুম করে দিবে, তার কোনো খারাপ কাজও করতে পারে। অত কথাগুলো ভাবতে আটকে উঠলো পিতার নাজুক কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়ে তো নিরাপদ নয়। রোজ পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সংগ্রাম হারানোর হাহাকার চোখে পড়ে, যেখানে এই লোক তো পিতার অপরিচিত। পিতার হৃদয়ে ভয় ডানা মেলল, দুই হাতে খামচি ধরলো নিজের কলেজের ড্রেস দুই পাশে।
তখনই আবার ভেসে উঠলো তুর্যের ভারী কণ্ঠ। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পিতা আর দেরি করলো না একটু। তুর্যের পানে একবার তাকে আবার দৌড় শুরু করে সম্মুখে। তুর্যের কপালে ভাঁজ পড়লো। এমনিতে সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটেছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেছিল, আবার এখন। অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে গেল। শরীরে রক্ত যেন টকবকিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পিতার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকাতে অল্পতে মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পিতা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা তাকে ছাড়লো না, বরং এক প্রকার টেনে হিসড়ে ফেললো গাড়ির ভিতরে। কিন্তু অতঃপর নিজেও গাড়ির ভিতরে ঢুকে বসলো। পিতার এক হাত শক্ত করে ধরে আরুষকে আদর্শ সুরে বলল, বাইরে যা। আদেশ আসতে দেরি কিন্তু আরুষের বাইরে যেতে দেরি হলো না। আরুর জন্য টুক করে লাফিয়ে গাড়ির বাইরে পড়লো। সাথে সাথে গাড়ির লজ্জা লক করে দিল তুর্য। পিতার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পিতার ভয় আরও বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষের সাথে ছিল, এখন একাই অর্ধপাকল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভিতর। এ লোক যদি তাকে কিছু একটা করে ফেলে, অবলা একজন মেয়ে মানুষ হয়ে কিছু করতে পারবে না। যদিও মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গলা শুকিয়ে এলো পিতার। না না না, এই পরিস্থিতি কোনোভাবে তাকে দমে গেলে চলবে না। যে করেই হোক নিজেকে নিরাপদে রাখতে হবে, এখান থেকে বের হয়ে তবে অতি দ্রুত। পিতা দুই হাত উঁচিয়ে গাড়ির জানলায় আঘাত করতে শুরু করলো, চেঁচিয়ে বলে, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন, এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়েছে। তুর্য নিজের চোখ বন্ধ করে তাচ্ছিল্যের সুরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীর এই মুহূর্তে সব থেকে আমার নিকট নিরাপদ স্বামী আমি তোমার। পিতার নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দ তার কর্ণে পৌঁছালো না। ছেলেটা এক পলক তাকালো ব্যস্ত পিতার পানে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পিতা তত করে চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পিতার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ? পিতা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে এনেছেন কেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে বসলো। সোজা হয়ে বসে গাড়ির পিছনের দিক থেকে একটা বোতলে পানি বের করে এলো। পিতার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছে একদম। পিতা পানির বোতলটা হাতে নিল, বরং তেতে ওঠা কণ্ঠে বলল, খাবো আমি আমি আপনার পানি? নামিয়ে দিন আপনি আমাকে। তুর্যের মেজাজটা সে সকাল থেকে চটে আছে। বউ তার যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে, খুঁজতে খুঁজতে ছুটে আসে সে সুদূর ঢাকা থেকে রাজশাহীতে। তবু বউকে নিজের করে পায়নি। যে বউ কিনা তার সম্মুখে তাকে উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে, আর যত অভিনয় তার সম্মুখে। তুর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালায়। সে কখনোই চায় না এই বাচ্চা বউটার উপর ক্রোধের উপর লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের স্বাভাবিক গলার চেষ্টা করলো। কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো ফোঁস না করে পানিটার গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পিতার কাটখাট কণ্ঠস্বর, দাঁতে দাঁত চাপলো তুর্য। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রেখে বলল, নামিয়ে দেবো অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত। আমি আপনার সাথে যাব না, ব্রিটিশ বদলোক। তুর্য এবার নিজেকে ধরে রাখতে পারলো না। ভিতর থেকে ক্রোধ যেন উপসে বেরিয়ে আসতে চাইছিল। চোয়াল শক্ত হয়ে গেছে তুর্যর। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে চেপে ধরল পিতার সুডল নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপোক্ত চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকটে। দাঁতে দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে না কেন? যাবে তো ওই অল্প বয়স্ক কচি কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠ নিশ্চিত কোনো কথা তেমন পৌঁছলো না পিতার কণ্ঠে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পিতারঙ্গে কোনো পুরুষ ছোঁয়ায়, তাও এতটা গভীরভাবে। শরীরের গভীরতম এক স্থানে মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তীব্র অস্বস্তি বোধ নাজুক হয়ে পড়েছে ছোট্ট মেয়েটার কিশোরী হৃদয়। ভিতর ভিতর তোড়পাড় শুরু হলো। এলোমেলো দৃষ্টি ফেললো পিতা। কম্পিত করলো বলে, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়লো না, বরং টেনে মেয়েটাকে আরও নিকটে নিল। পিতার মুখে কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না, কী করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আস্তে আস্তে পড়ছে পিতার চোখ মুখে। পরম আবেশের চোখ বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু তুর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পিতার কেমন খারাপ লাগছে না। পিতা শুনেছে পুরুষ মানুষ অযাচিত স্পর্শ, খারাপ স্পর্শ, কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পিতা হয়তো এর আগেও
এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি। তবে কোনো পুরুষ নজর দেখে বুঝে নিতে পারতো কোনটা ভালো এবং কোনটা খারাপ। তবে আজকে নয়, এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পিতার নিকট, আবার ভালোও লাগছে না। এমন দুটো নয়, মন মেজেছে। লজ্জা, ভয়, সংকোচ, সংশয় হৃদয়ে আবদ্ধ হয়েছে। তবু কেন যেন পিতা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র বন্ধনের সম্পর্ক। লোকমুখে শোনা যায়, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা অদৃশ্য বন্ধন সৃষ্টি করে রাখে সাথে। কথাটা বোধহয় বেহুলাংশ সত্যি। তাই না জেনে না বুঝে তুর্যের স্পর্শকে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পিতা চোখ বন্ধ করে শীতল কণ্ঠে বলল, চিৎকার করবো আমি। তুর্য বাঁকা হাসলো। পিতার মনের অবস্থা একটু হলে বুঝলো সে। ক্ষীণকণ্ঠে ছেলেটা বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করো, তোমার কণ্ঠ উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য কারো নেই এই মুহূর্তে, কারণ এই মুরগির বাচ্চা। তুর্য চৌধুরীর নামটা কম্পন ধরালো পিতার কায়ায় জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পিতার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলে সম্বোধন করছে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথাও শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পিতা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক। এখন এই লোকের থেকে নিজেকে মুক্তি করায় মেয়েটার একমাত্র লক্ষ্য হয়ে উচিত। কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরীর নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পিতা। মুহূর্তে আবার আগের রূপ ফিরে এলো। কটমট করে বলল, ছাড়ুন আমাকে অসভ্য পুরুষ মানুষ। তুর্য দাঁতে দাঁত চাপলো। কটমট করে বলল, ছাড়লে ওই চ্যাংড়া শাড়ির সাথে গাছে কাছে যাবে নাকি? সেই পায়তারা করছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টি তাকালো তুর্যের পানে। তখন থেকে নাহিদ স্যারকে নিয়ে লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন? নাহিদ স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে? নেই তো। শুধুমাত্র আজ সকালে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পিতা ফুঁসতে উঠলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকার আমাকে এসব বলছেন? তুর্য লেখে গেল, খাবড়ে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসিয়ে বলল, কোন অধিকারে বলছি? যা, তোমার রাজাকার বাপকে জিজ্ঞাসা করো, সে খুব ভালোভাবে চেনে আমাকে, আর আমার অধিকারটা তার সম্পূর্ণ জানা। পিতা তেতে উঠল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টোপাল্টা কথা বলবে না। আমার বাবা মোটেও রাজাকার না, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাপ রাজাকার, ভাই দুটো আলবদল আলমাস। তোমার গোষ্ঠী শুদ্ধ বেঈমানের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামনে কথা বলুন। তুর্য আলতো হাসলো। পিঠার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি? কি করব? মুখে চুমু খাবো? তেমন ইচ্ছে থাকলেও দ্রুত কাজটা সেরেই ফেলে। শুভ কাছে দেরি করতে নেই, জানো না? পিতা হতভম্ব হয়ে গেল। সব কিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ হয় চেপে ধরে ক্রোধের বেশে এখন চুমু খাওয়ার কথা বলছে। আগে তো ভেবেছিলাম এ লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো ব্রিটিশের পাশাপাশি আতপাগল, এখন অসভ্য বটে। ছি ছি, চরিত্র কি ছিরি! পিতার হতবাক মাঝে তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইল বের করে আরুষকে মেসেজ দেয়, গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথে গাড়িতে আসে। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততা। এরপরে সময় কেটে গেল খুব দ্রুত। এমনি কলেজ আর পিতার বাড়ি দূরত্ব বেশি নয়, তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যে বিল্ডিংয়ের সম্মুখে এসে থামালো গাড়িটা। পিতা বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজকীয় দল তাদের একসাথে দেখে কোনো গণ্ডগোল লাগিয়ে দেয়। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর পিতাকে গাড়ি থেকে নামতে না দেখে ভুরু কুচকালো তুর্য। কপাল ভাঁজ ফেলে শুধল, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাব, পরে তোমার রাজাকার বাপ আলবদল আর আলমাস ভাই দেখে ফেলবে, কিন্তু আমার কোনো দোষ নেই। পিতা ফুঁসে উঠলে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। এখন এই লোকের সাথে বাকবিরতায় জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই আমার। এমনিতে এই আতপাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়ে গেছে। পিতা ফোঁসফোঁস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে এলো। তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগানো দরজাটা, অতঃপর হনন করে হাঁটা দিল সম্মুখে। তুর্য হেসে ফেলল বউয়ের রাগ দেখে, বিড়বিড় করে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আর সে সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখে তুর্যের হাসি মুখটা কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলেই দিলে তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কী দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা। আবার না বলেও থাকতে পারছে না। বেশ কিছু সময় নিয়ে নিজের ভিতরে সাহস সঞ্চয় করলো আরুষ। অতঃপর তুর্যকে শুধালো, স্যার, আপনি ম্যামকে এখনো বলে দিচ্ছেন না কেন সে আপনার বউ, আপনাদের বিয়ে হয়ে গেছে? থামলো আরুষ, আমতা আমতা করে বলল, একবার সত্যি বলে দিলেই তো ঝামেলা, সব ঝামেলা শেষ হয়ে যায়।
এসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালোই লাগছে আরুষ। বউটা বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেললো আরুষ, বিড়বিড়ে বলল, এই প্রশান্তি আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরুষ নিচু স্বরে কথাগুলো তুর্যের কর্ণে ঠিকঠাক পৌঁছালো না। ভরে এসে সে সুধার কিছু বললি? আরুষ এড়িয়ে যেতে চাইলো তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আতপাগল লোকটা, কোনো বিশ্বাস নেই। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক বলল, তেমন কিছু না স্যার। বিকেল তেজিন সূর্য দুপুরের ন্যায় প্রচণ্ড গরম আর তেজ ছড়াচ্ছে সে। আবহাওয়া বেশ সদয় আজ। মৃদুল শীতল বাতাস বইছে চারিপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পিতাদের বাড়িতে। উদ্দেশ্য পিতাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা আছে তার। প্রথমে পিতা রাজি না হলেও হৃদির জোড়াজুড়িতে না করতে পারলো না। দুই বান্ধবী একদম সেজেগুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিং করতে যাবে, তারপর একটু ঘুরবে। শেষে পরন্ত বিকেলে গোধূলির লগ্নে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই অত পরিকল্পনা টিকলো না খুব বেশিক্ষণ। বাসার কক্ষে এসে পরিকল্পনার ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বাসার কক্ষের সোফাতে। দুই বান্ধবীকে এত সেজেগুজে বেরোতে ভুরু কুচকে এলো পিয়াস। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? হৃদি আর পিতা থমকে দাঁড়ালো সাথে সাথে। হৃদি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পিতার একপাশে। এমনিতে ভাই বাবায় যত ভালোবাসা দিক না কেন, কোনো সময় শাসন করতে পিছপা হয় না তারা। তাছাড়া তার এক ভাই তো শরীর ভর্তি ক্রোধ। পিতা আমতা আমতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, এই বাইরে যাচ্ছিলাম একটু, হৃদির কিছু কেনাকাটা আছে তাই। পিয়াস আর চোখে তাকালো ভীত হৃদির বাড়ি। মেয়েটা থেকে অজানা কারণে ভয় পায় সর্বদা। কখন এই মেয়ের উপর নিজের ক্রোধ প্রকাশ করবে বা ক্রোধে দুই চারটা থাপ্পড় মেরেছে তাও তো কম নয়। তারপরেও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলে গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চাঞ্চল দেখায়, তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পায়? তপ্ত নিঃশ্বাস ফেললো পিয়াস। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমিও যাবো তোদের সাথে। পিয়াসের কথা সাথে যাওয়ার কথা শুনে আটকে উঠলো দুই রমণী। হৃদি খামচে ধরল পিতার হাত। সাথে পিয়াস যাওয়ার মানে সকল পরিকল্পনাতে জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেদিয়ে বাড়িতে নিয়ে আসবে। আর ঘোরাঘুরি হবে না, আর ফুচকা খাওয়া তো হবে না। পিতা জিভা দ্বারা নিজের দুই অষ্ট ভিজিয়ে নিল। অতঃপর বলল, তোমাকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাবো আর চলে আসবো। পিয়াস এক পলক তাকালো বোনের পরে। অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এর জন্যই তো আমাকে আরও বেশি করে যেতে হবে। এক গর্দভের সাথে আর এক যাচ্ছে গর্দভ। পিতা আর হৃদি অপমানিত বোধ করলো, তবে পিয়াসের মুখের উপর কিছু বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথে শপিং যাওয়ার জন্য উদ্যত হলো দুই নারী। কিছু বাদে কাছাকাছি একটা ছোট্ট শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, হৃদি আর পিতা। তারা শপিং মলে ঢুকতে দেখলো পৌঁছলো তুর্য আর আরুষ। আরুষের উপর সর্বদা পিতার উপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন দেখলো পিতা বাড়ি থেকে বেরোচ্ছিল, চটজলতে সেও খবরটা দিল তুর্যের কানে। তুর্য দেরি করে নেই, কোনোরকম তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সে শপিং মলে ঢুকে পিয়াস বউয়ের সাথে দেখে মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরীর ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে তা না, কাবাবে হাড্ডি দিতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে আরুষকে বলল, এই আলবদলটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ সূর্যের প্রশ্ন প্রতিটা উত্তরে বলল, কিছু না। আসলে এই আলবদল কেন এসেছে তা তো সেও জানে না। হয়তো বোনকে একা ছাড়তে চায়নি, তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করলো বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সুযোগ পায়নি। পিয়ার জন্য আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে। তুর্য মেজাজ বিগড়ালো। আজ শুধুমাত্র বউটার মনে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায় পিতার বাপ ভাইয়ের সাথে ঝামেলা নয়তো দেখিয়ে দিত তুর্য কী জিনিস। এমনিতে বউটার হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তাভাবনার শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যে পিতা এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ। বিল পরিশোধ করার সময় শপিং মলে একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি এসে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পিতা, হৃদি তিনজনে থাকলো। কর্মচারী নারীটির প্যাকেটে এগিয়ে দিয়ে পিতার পানে হাসি মুখে বলল, ম্যাম এটা আপনার। পিতা অবাক হলো। প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি। কালো রঙের জর্জেটের উপর সোনালি কারুকার্য খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটা দামিও মনে হচ্ছে। তবে এমন কোনো শাড়ি পিতা তো নেয়নি, নেওয়ার কোনো ইচ্ছে প্রকাশ করেনি। পিতা অবাক কণ্ঠে বলল, মানে আমি তো এই শাড়িটা কিনিনি। অল্পবয়সী নারী একগাল হাসলো, অন্তত নরম কণ্ঠে বলল, আপনি
কেন নি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়েকদিন আগে বসন্ত গেল তো, সেই উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে। 3,000 টাকার উপর কেউ শপিং করলে তাকে একটা গিফট করা হবে। সেই শাড়িটা আপনি পেয়েছেন। মহিলা কর্মচারী এহেন যুক্তিতে ভুরু কুচকে এলো পিয়াসের। পিতার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে। উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়ি দেখে তো মনে হয় 3,000 থেকে অধিক দাম। মেয়েটা আমতা আমতা করলো, কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আমি কি জানি, শপিং মলের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। পিয়াস, পৃথা ও রিদি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। রিদির মন খারাপ হলো। সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনার দুজনে মিলে সম্ভবত 3,000 টাকা শপিং করছেন, তাই শাড়িটা একটাই পাবেন। রিদি আর কিছু বললো না। যদি শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু এই শাড়িটা পৃথার হাতে উঠেছে, তারপরে সম্বোধন করা আছে, তাই সে চুপ করে রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহস নেই, নয়তো বান্ধবীর সাথে এই ছট্টক ঝগড়া লাগিয়ে হলো শাড়িটা নিত। পিয়াস তাকালো রিদির মলিন মুখের দিকে। শাড়ি দেওয়া এই নারী কর্মীকে বলল, হুবহু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। ওষ্ঠ নাড়িয়ে কথাটা একবার আউড়িয়ে নারী কর্মচারী চট করে হুবহু একই রকম শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো রিদির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। রিদি নিল না শাড়িটা, আমতা আমতা করে বললো, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমক দিল রিদিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে জিজ্ঞাসা করছি, আমি নিতে বলছি নাও। রিদি আর না করার সাহস পেল না। এমনিতে শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধু ভদ্রতার খাতিরে না করছিল। যাক, এ লোককে ধমকানো তো কোনো কাজে এলো। অন্তত ধমকের বদলেতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে। রাত বেড়েছে কিছুটা, চারিদিকে যদিও এখনও নীরব হয়ে গ্রাস করেনি, অন্ধকার গ্রাস করছে বেশ ভালোভাবে। আকাশটা বেশ মেঘলা। বিকেলে অল্প বিস্তার শীতল হাওয়ার উপস্থিতি পাওয়া গেল, এখন টিপটিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারের পাট চুকিয়ে যার যার কক্ষে দাঁড়ে দিয়েছে। পিতার কক্ষে প্রবেশ করতে বিছানার উপর রাখা বিকেলের শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন লাগছে। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যে যার শপিং মলে গিয়েছিল, সে নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করতো। পিতা শাড়িটা নিয়ে ব্যস্তর মধ্যে বিছানার উপর ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠলো প্রবল ঝংকার তুলে। মেয়েটা বিরক্ত হলো, কে আবার এই সময় কল করছে। পিতা এক ব্রাশ বিরক্ত নিয়ে এগিয়ে এলো বিছানার পানে। মোবাইল স্ক্রিনে জল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে না বলে ভেবে নিল কলটা রিসিভ করলো। যদি কেউ কোনো প্রয়োজনে কল করে থাকে, তবে কল ধরে মেয়েটা নিজের বিৎকার বিরক্তিভাব প্রকাশ করলো না, বরং নর্মাল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথে উপাস থেকে ভেসে এলো এক পুরুষালী গভীর কণ্ঠস্বর। সালামের সাথে জবাব দিল, ওয়ালাইকুম সালাম। আমি কে তা জানার আগে বলো, তোমার এই বয়সে মোবাইল কে দিয়েছে? পিতা কপাল কুঁচকে এলো। কে এলো? মাঝরাতে কল করে জবাব দিতে চাইছে, আর পিতাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পিতা চরম বিরক্তি নিয়ে বলল, কে বলুন তো, আর এত রাতে কল করে এসব কি বলছেন? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পিতা চোখ খিচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দিবেই, তোমার রাজাকার বাপটা আমার কপাল পড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। এই রাজাকার, এইটুকু শুনে পিতা বুঝে গেল কে হতে পারে লোকটা। দাঁতে দাঁত চেপলো পিতা, কটমট করে বলল, এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পিতার কথায়, রসে বলল, আকাশে বাতাসে আমার মনে। পিতা দিতে গেল। এই 8 ঘন্টা পাগল তো হাত ধুয়ে তার পিছনে পড়ে আছে, চাইছেটা কি? পিতা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? তুর্য হাসলো, দাঁত দিয়ে নিচের ওষ্ঠ কামড়াতে বলল, প্রেম করবে আমার সাথে প্রেম? পিঠা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনার মতো ব্রিটিশ আত্মাকর লোকের সাথে প্রেম করার সাথে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে টানাটানি করবো তাও ভালো। তুই যে ভুরু কোচকালো, বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে, আমি ছাড়া তোমার গতি নেই। পিতা জ্বলে উঠলো, গর্জনে বলল, একদম বাজে কথা বলবে না। ব্রিটিশ পুরুষ রাত বিরেতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করেছেন না আপনাকে আমি ব্রিটিশ আত্মাগর ভেবেছিলাম, এখন দেখছি চরম অসভ্য বটে। আমি আপনার ভাবনার চেয়েও অধিক অসভ্য মুরগির বাচ্চা, ধীরে ধীরে টের পাবে। পিতা ভেঙচি কাটলো, তার ছেলে বলল, আপনার সাথে কথা হলে তো পাবে, আপনার সাথে তো আমার কথাই হবে না। তুর্য নিঃশব্দে হাসলো, ছোট একটা শ্বাস ফেলে বলল, আমাদের আবার দেখা হবে, কথা হবে। এই বিশাল আকারের আকাশের ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে।
তুর্যের বলা প্রতিটা কথা মন দিয়ে শুনল পিতা। হৃদয়ের অনুভূতি করা নাড়ালো সাথে সাথে। হৃদয়ের স্পন্দন গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণে বিভ্রান্ত হয়ে পড়ল। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে এসব প্রেমময় বাক্য আওড়াচ্ছে? এই পুরুষ এখনও তার নিকট অপরিচিত মানবের কাতারে পড়ে। দুজনের সম্পর্কে তেমন কিছু জানা হয়ে ওঠেনি এখনো। খুব বেশি দিন হয়নি তাদের দেখা আছে, তারপরে একে অপরের শত্রুতা বরণ করে নিয়েছিল। হঠাৎ কী এমন হলো? মাত্র 3-4 দিন ধরে পরিবর্তন এলো এই পুরুষের ব্যাপারে। খুব ভালো ব্যবহার করছে পিতার সাথে, আবার অসময়ে প্রাণময় বাক্য কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কি বলল? কথাগুলো শেষ লাইন বেশ দৃঢ়তার সাথে তো তুর্য নামক পুরুষটি তাকে জানান দিল ভালোবাসার ঘরে সুখময় সংসার হবে। পিতা ভুরু কুচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করে এই অপরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে উদয় হলো এই লোক? পিতা যেন হাসপাস করে উঠল, বিভ্রান্তিপূর্ণ কণ্ঠে বলল, আমি রাখছি, আপনি আমাকে আর কল করবেন না, সাবধান। কথাটুকু বলে মেয়েটা খট করে কেটে দিল তুর্য হাসলো। মেয়েটা বিরক্ত ও বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে। তুর্য ভাবলো আবারও কল করবে পিতাকে, আর একটু বিরক্ত করবে। কিন্তু তার আগে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরও। ব্যস্ত করতে বললো, স্যার ওরা এসে গেছে। তুর্য পিছন ফিরে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কারা এসে গেছে? আরও তাড়াহুড়ো শুরু করলো, হড়বড়িয়ে বলল, শাহিন মির্জা যে আমাদের হাতে বন্দি, তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যে। তার লেজ ধরে রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা। মুহূর্তে তুর্যর চোখ মুখ শক্ত হয়ে গেল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়ি দে, যেখানে যেটাকে পাবি তুলে নিবি। একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীতে বাড়িতে পড়ে না থাকে। সুদীর্ঘ একটা রাত গড়িয়ে সকালে দেখা মিলছে। রাতের নিস্তব্ধতা ঘেরা শহরটা আবারও ব্যস্ত হয়ে পড়েছে ধীরে ধীরে। তবে এই ব্যস্ততার মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আজ হামলে পড়বে কিছু ভয়ঙ্কর শ্রেণীর লোক সমাজে রাজশাহীর উপর মম্ফল শহরে সন্ত্রাস কিংবা গোলাগুলির মতো ঘটনা দেখা যায় না তেমন। আজ গুলি চলছে, তীব্র বেগে গুলি, চিৎকার চেঁচামেচি, জনগণের বাঁচার হাহাকার ধ্বনি শোনা যাচ্ছে চারিদিকে। আরও দেখা যাচ্ছে সেই ভিড়পূর্ণ গোলাগুলিময় স্থানে। কাউকে কল করে সে বলছে কিছু একটা। কিছুটা সময় অতিবাহিত হয়ে ভিড় ঠেলে বেরিয়ে এলো পরিপুষ্ট বলিষ্ঠ দেহে কিছু জনসংখ্যা। তারা বেরিয়ে 2 দলে বিভক্ত হয়ে গেল। অর্ধেক লোক জনগণকে নিরাপদে দূরে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল মুহূর্ত ব্যয় না করে। বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্দুক হাতে তুলে পাল্টা ঘুরে ছিল দুর্বৃত্তদের উপর। তুর্য এতক্ষণে গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশে পরিস্থিতি। গতকাল রাতে যে বলেছিল এই দুরন্ত গাধার বাচ্চাগুলো তুলে নিতে, কিন্তু আহামগুলো তা পারেনি। ফলস্বরূপ আজ গোলাগুলি। শুধু সাধারণ জনগণের উপর ভোগান্তি নেমে এলো। এটাকে দিয়ে কাজ হবে না। তুর্য বিরক্ত হলো ভীষণ। একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছে বের করে আনলো লুকিয়ে তো একখানা বন্দুক। মুখ কালো মাস্ক চাপিয়ে এসে বেরিয়ে এলো গাড়ি থেকে। দুর্বৃত্ত নিশানা করে পরপর 2টো গুলি ছিল। একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে, অন্যটা একজনের হাতে। তুর্য আরেকটা গুলি ছুটতে উদ্যত হলে পাশ থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠের ধ্বনি। ছেলেটা কিছুটা শরম গেল। পাশ ফিরতেই আবিষ্কার করলো পিতাকে। মেয়েটা কেমন বড় বড় চোখ করে তাকিয়েছে তার পানে। পরনে কলেজের পোশাক, পিঠে ব্যাগ। মেয়েটা বোধহয় কলেজ যাচ্ছিল। তুর্য বিচলিত হলো। হাতে ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেললো প্যান্টের আড়ালে। পিতা ভীত হলো বেজায়। এমন কোনো পরিস্থিতি এর আগে পড়েনি। এই যে সত্যিকারের বন্দুক, তাও আগে দেখেনি। এই তো হুট করে সম্মুখে গোলাগুলি, রক্তপাত, আহত, চিৎকার চেঁচামেচি, লোকজন ছোটাছুটি দেখে ভীত হয়ে পড়েছে মেয়েটা। তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়ে এই লোক গুলি চালাচ্ছে কি দক্ষতার সাথে। পিতা ভীতির মধ্যে সে লক্ষ্য করলো তার সম্মুখে এতগুলো গুলি চালাচ্ছে, এগিয়ে আসছে তার পানে। মেয়েটা ভীত হলো আরও। লোকটা তার পানে কেন যাচ্ছে? তাকে গুলি চালাতে দেখে ফেলছে বলে মেরে দিবে কি এখন? দ্বিতীয় পরে এদের বিশ্বাস নেই। পিতা ভয়ে 2 পা পিছিয়ে গেল। গম্ভীরতে বলল, আমাকে মারবেন না প্লিজ, আমার এখনও বিয়ে করা বাকি। আমি মরে গেলে আমার জামাইটার বিয়ের আগে বিধবা হয়। পিতার কথা ভুরু কুচকাল। মেয়েটা আবল তাবল এসব কী বলে? মাথা ঠিক আছে তো? তুর্য আবারও তড়িঘড়ি করে এগিয়ে গেল পিতার পানে। পিতা হাঁটু কপালে ভয়ে। এমনিতে মাথা ঠিক নেই তার। মৃত্যু ভয়ে কী থেকে কী বলছে সে নিজেও জানে না। নয়তো নিজের সজ্ঞানে থাকলে এমন পরিস্থিতির কথা, উদ্ভট কথাবার্তা অন্তত তার মুখে বেরোতো না। পিতা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই তাকে ধরে ফেলল তুর্য। পিতার কলিজা কাঁপল। তার ভাবনার সাথে মৃত্যুর সম্মুখীন এসে দাঁড়িয়েছে। না, আর পারল না। মস্তিষ্কে মাত্রাতিরিক্ত চাপ ও চিন্তায় মেয়েটা জ্ঞান হারাতে সময় নিল না বেশিক্ষণ। ঢলে পড়লো তুর্যের বক্ষে। তুর্য অস্থির হলো, হৃদয়ে ঝরে উঠল। কি হয়েছে তার ছোট্ট বউটার? তুর্য বিচলিত কণ্ঠে ডাক দিল, বউ। বলল, পিতা, এই পিতা, কি হয়েছে? চোখ খুলো।
পিতা চোখ খুলল না। তুর্যর অস্থিরতা বাড়তে থাকলো। সে মেয়েটাকে নিয়ে বসলো গাড়ির ভিতর। অতঃপর নিজের সিটে বসে মেয়েটার মাথা কাঁধে নিল। আলতোভাবে কয়েকটা চাপড় দিয়ে বউয়ের নরম গেল আবার হলো, পিথু, এই পিথু। পিতার হুঁশ নেই, কথাই বলছে না। তুর্য অস্থিরতা নিজের মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে মারলো গাড়ির পিছনে থাকার দিকে। গাড়ির ভিতরে থাকা পানির বোতলে অল্প পানি হাতে ছিটে মারলো পিঠার চোখে। তবুও মেয়েটা চোখ খুলল না। তুর্য ভেজা হাতে আবারও আলতোভাবে কয়েকটা চট দিল মেটার গেলে। ব্যগ্র কণ্ঠে শুধালো, কি হয়েছে, কথা বলো বউ। এদিকে গোলাগুলি থেমে গেছে ততক্ষণে। তুর্যের লোকেরা দুর্বৃত্তের পুরো দলটাকে ঘিরে নিয়েছে, স্থান পরিষ্কার করছে। পরিস্থিতি এখনো সম্পূর্ণ অনুকূলে। কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে গোলাগুলি হয়েছে। আরিশ এসে বসলো গাড়ির ড্রাইভিং সিটে। পিতাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, ম্যামের কি হয়েছে স্যার? তুর্য পিতার পানে দৃষ্টি রেখে জবাব দিল, গোলাগুলি দেখে ভয় পেয়েছে। থামলো তুর্য, চোখ মুখ শক্ত করে পরক্ষণে বলল, গাধার বাচ্চাগুলোকে যতক্ষণ পেটাবি, যতক্ষণ না জ্ঞান হারায়। আমার বউকে ভয় দেখানো ওদের বাপের নামেই আমি ভুলিয়ে দিব আজ। কথাটা শেষ করে আবার ব্যস্ত ভঙ্গি এভাবে পানি ছিটিয়ে দিল পিতার চোখ মুখে। মেয়েটা খানিক বাদে পিটপিট করে চোখ মেলে তাকালো। সাথে সাথে উত্তেজিত হয়ে পড়লো। উত্তেজিত করে বলল, আমাকে মারবেন না দয়া করে, আমি কাউকে কিছু বলবো না। তুর্য দুই হাতে নিজের পক্ষে আগলে নিল মেয়েটাকে। আদরের কণ্ঠে বলল, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো। পিতা বোধহয় ভরসা পেল তুর্যের কথা। উত্তেজনা কমলো কিছুটা। তবে যখন মেয়েটা আবিষ্কার করেছে তুর্য বুকের সাথে লেপটে আছে, সাথে সাথে ছিটকে দৌড়ে গেল। লাজ্জে গাল দুটো লাল হয়ে গেল পিতার। ছি ছি, সে এতক্ষণে এক পুরুষের সাথে লেপটে ছিল। এলোমেলো দৃষ্টি ফেললো। আমতা আমতা করে বলল, ওখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। তুর্য স্বস্তির নিঃশ্বাস পেল। যাক, মেয়েটা তাকে চিনে নেই, চিনলে হয়তো ঝামেলা হতো। এমনিতে তাদের সম্পর্কে ঠিক নেই, তার মধ্যে যদি পিঠা কোনো মতে এই জেনে যেত এই গোলামুল সে, তবে এ জন্মে বউকে পাওয়া হতো না। ভাগ্যিস মাস্ক পরেছিল, ওই মাস্কটা আজ বাঁচিয়ে দিলাম। রাতের আধারে ছোঁয়া গেছে চারপাশটা। চারিদিকে নীরব হতে শুরু করেছে একটু একটু করে। শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে ইতিমধ্যে। পিতা খাবার নিয়ে শুধু বসে রয়েছে, খাচ্ছে না মেয়েটা। চোখে মুখে বারবার তার ভেসে উঠছে আর সারাদিনের ঘটনাগুলো। সারাদিনের স্মৃতিচারণ করতে করতে হঠাৎ মেয়েটার স্মরণে এলো তুর্যের কথা। অমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ওই লোকটাই তো তাকে বাঁচিয়েছিল। আসলে এই তুর্য চৌধুরী আসলে কে, কি পরিচয়? পিতার হঠাৎ মনে এলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা তুর্য চৌধুরীকে চিনতেও পারে। তাই হয়তো তুর্য কলেজে তার বাড়ির ঠিকানা খুঁজছিল, কিন্তু সে মনে ভুল ধারণা মজেছিল। তাছাড়া পিতার নিকট তুর্য চৌধুরীর নামটা পরিচিত মনে হচ্ছে, তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না। পৃথা চোখ তুলে বাবার পানে তাকালো, উৎসুক হয়ে বলল, বাবা। পড়াশিকদের খেতেই জবাব দিলে, কিছু বলবে? পিতা কোনো ভঙ্গিতে ছাড়াই সরাসরি প্রশ্ন করলো, তুর্য চৌধুরী কে বাবা?